ক্লাস 11 এর তাপগতিবিদ্যার আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। তো সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো তোমরা সবাই ভালো করে পুজো কাটাও। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের যেগুলো বলে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো আগের দিন আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তোমাদের আলোচনা করেছিলাম। তো আজকে প্রথম সূত্র থেকে কি কি অনুসিদ্ধান্তে আসা যায় বা বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সূত্রটা কেমন হয় সেগুলো আগে আমরা প্রথমে দেখে নেব, ঠিক আছে? তো প্রথম দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি পেয়েছিলাম? dq equals to du plus dw। আবার dw কে পেয়েছিলাম p into dv। এটাই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। গাণিতিক রূপ ক্লিয়ার আসছে? তো প্রথম আমরা যেটা দেখব, এক নম্বর, বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে বা আইসোলেটেড সিস্টেম বিচ্ছিন্ন সংস্থা বা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে প্রথম সূত্রটা কেমন হয় বা এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি। তো বিচ্ছিন্ন সংস্থা মানে কি? যেখানে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে, সংস্থা এবং পরিপার্শ্বের মধ্যে কোনো শক্তি এবং পদার্থের বিনিময় হয় না। তো শক্তির বিনিময় না করার জন্য তো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কোন শক্তির আর ডিকিউটা হলো তাপ শক্তি, ডিকিউটা 0, এবং এক্ষেত্রে কোনো বাহ্যিক কার্য সম্পাদন হবে না, ডিডব্লিউ 0। সুতরাং এক্ষেত্রে আভ্যন্তরীণ পরিবর্তন, আভ্যন্তরীণ শক্তির ডিউটা হলো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা U2 মাইনাস U1, এটা 0। তার মানে আভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন ঘটবে না কোনো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে, যেহেতু বাইরে থেকে তাপ সরবরাহ করা হচ্ছে না, সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না এবং বাহ্যিক কার্য সম্পাদন করতে পারে না, সেটাই হলো আইসোলেটেড সিস্টেম। তো এই ক্ষেত্রে গ্যাসীয় সংস্থাটির বা কোনো সিস্টেমের আভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না। এরপর চলে আসি মুক্ত প্রসারণ বা ফ্রি এক্সপানশন। ধরো একটা সিস্টেম করা হয়েছে, তার দুটো চেম্বার আছে, দুটো চেম্বার সিমিলার, মানে একই রকম ভলিউম তাদের। এক্ষেত্রে এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, তার ভলিউম ভি, এটাও ভি, কিন্তু এটা বায়ু শূন্য। তাহলে এখানে প্রেসার 0। এবার মাঝখানে যে সেপারেট করে রেখেছি বিভেদক বা সেপারেটর এবি, এই বিভেদক বা সেপারেটরকে যদি আমরা হঠাৎ করে সরিয়ে নিই তাহলে এখানে যে এক্সপানশনটা ঘটবে সেটা হচ্ছে ফ্রি এক্সপানশন, মানে মুক্ত প্রসারণের ক্ষেত্রে শূন্য চাপে প্রসারণ ঘটবে। বিভেদকটিকে হঠাৎ সরিয়ে নিলে কি ঘটবে? শূন্য চাপে প্রসারণ ঘটবে। তাহলে শূন্য চাপে যদি প্রসারণ হয়, চাপটা শূন্য মানে পিডিবিটা 0, সুতরাং কৃতকার্য 0 হবে। এবার এখানে বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করা হচ্ছে না, বাইরে থেকে তাপ সরবরাহ করা না হওয়ায়, তাপ সরবরাহ করা না হয় কি হচ্ছে? এখানে কিন্তু কোনো বাইরে থেকে তাপ
তাহলে বাইরে থেকে কোনো যেহেতু তাপ সরবরাহ করা হচ্ছে না, তাহলে ডিকিউ 0। এখানে প্রসারণের ক্ষেত্রে বাইরে থেকে কোনো শক্তি সরবরাহ করা হচ্ছে না, তাহলে ডিডব্লিউ 0 ডিকিউ 0, তাহলে ডিউ 0 এই ক্ষেত্রেও। সুতরাং এক্ষেত্রে ডিউ 0, ডিউ 0 মানে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, অর্থাৎ উষ্ণতার কোনো, কারণ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে উষ্ণতা বাড়ে, আভ্যন্তরীণ শক্তি কমলে উষ্ণতা কমে, তাহলে এই ক্ষেত্রে কোনো উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফ্রি এক্সপেনশন। এরপর চলে যাবো আমরা 3 নম্বর, যেটা করেছি সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া বা আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া মানে কি জানি, এ থেকে স্টার্ট করলো, বি তে গেল পি পাথ, আর বি থেকে এতে ফিরে এলো কিউ পাথে। এক্ষেত্রে যেখান থেকে গেছে সেখানে আবার ফিরে চলে এসেছে। তো যেহেতু, তাহলে এখানে দেখো এ থেকে বি তে গেল, বি থেকে আবার এতে ফিরে চলে আসছে, মানে প্রাথমিক ও অন্তিম অবস্থা একই। অর্থাৎ এক্ষেত্রে যে আমরা তাপটা দেবো একই। সুতরাং ডিইউ 0, যেহেতু কি ইউটা হচ্ছে স্টেট ফাংশন, অবস্থার অপেক্ষক, সিস্টেমের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন করবে না, কারণ যে স্টেটে ছিল সেই স্টেটেই আবার ফিরে চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটলো না, একই স্টেট থেকে যাচ্ছে, যেখান থেকে শুরু করেছে সেখানেই আবার ফিরে এসেছে। সুতরাং এই ক্ষেত্রে ডিকিউ হবে ডিউ, সরি ডিডব্লিউ, অর্থাৎ সিস্টেম দ্বারা গৃহীত তাপে সম্পূর্ণ অংশ বাহ্যিক কার্য সম্পাদন করবে। যতখানি সিস্টেম তাপ শক্তি গ্রহণ করবে তার পুরোটাই বাহ্যিক কার্যে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আবর্ত প্রক্রিয়ায় গৃহীত তাপ সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত হবে, মানে যতখানি সিস্টেমটা শক্তি গ্রহণ করবে সেটা পুরোপুরিভাবে বাহ্যিক কার্য সম্পাদন করবে। নেক্সট করব 4 সমষ্ণ প্রক্রিয়া। isothermal process। আইসোথার্মাল মানে স্থির উষ্ণতা। যেহেতু ডিটি 0 এবং ইউ ফাংশন অফ টি মানে আভ্যন্তরীণ শক্তি উষ্ণতার অপেক্ষক মেয়ারের প্রকল্প অনুসারে, সুতরাং ডিইউটা 0 হবে। টেম্পারেচার যেহেতু চেঞ্জ হচ্ছে না, সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের আভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না, তাহলে ডিইউ 0 হলে ক্ষেত্রে গৃহীত তাপ সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে, একদম আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যা হয়েছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেও তাই হবে। সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে তাকে সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত করে দেবে, যেটা জুলের সূত্রের
বক্তব্য ছিল। তো জুলের সূত্রটা সমস্ত প্রক্রিয়া এবং আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য বলা যেতে পারে, কিন্তু আমাদের অন্য প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা আমরা প্রয়োগ করতে পারছি না। তো এরপর আমরা চলে আসি নেক্সট রুদ্ধতাপ প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপ প্রক্রিয়া মানে এখানে যে প্রক্রিয়াটা করা হবে, এই যে পাত্রের মধ্যে আমরা করব সেখানে তাপটাকে রুদ্ধ করা হবে, মানে সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদান, খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া, জিরো। অর্থাৎ ডিকিউটা এক্ষেত্রে জিরো। ডিকিউ যদি জিরো হয় তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়ালস টু জিরো, তাহলে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার জায়গা। তাহলে দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসটা যে কার্য করবে সেই কার্যের জন্য সে বাইরে থেকে কোনো শক্তি গ্রহণ করছে না। কিসের সাহায্যে করছে? মাইনাস ডিইউ, মানে আভ্যন্তরীণ শক্তির হ্রাস ঘটিয়ে। যদি গ্যাসকে বা যদি গ্যাসের প্রসারণ ঘটে, মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি গ্যাসের প্রসারণ করা হয় সেই ক্ষেত্রে ডিডব্লিউ গ্রেটার দ্যান জিরো, অতএব ডিইউ লেস দ্যান জিরো। তার মানে গ্যাস যখন নিজে প্রসারিত হবে, নিজে থেকে প্রসারিত হবে, সেটা পজিটিভ ওয়ার্ক এবং এই ক্ষেত্রে তার আভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। গ্যাসের প্রসারণে আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তার মানে U2 লেস দ্যান U2 মাইনাস U1 লেস দ্যান 0 বা U2 লেস দ্যান U1। তার মানে রুদ্ধতাপ প্রসারণে কি ঘটে? সংস্থার আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। সংস্থার আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। এবার আভ্যন্তরীণ শক্তি কার ফাংশন? টেম্পারেচারের ফাংশন। তাহলে আভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় সেক্ষেত্রে গ্যাসীয় সংস্থাটি উষ্ণতা হ্রাস পাবে, টেম্পারেচার কমে যাবে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে। সেই কারণে এই ঘটনাকে তাই রুদ্ধতাপ প্রসারণের আরেকটা নাম হলো রুদ্ধতাপীয় শীতলীকরণ। গ্যাসের টেম্পারেচার যেহেতু কমে যায় তাই এই প্রক্রিয়ায় তাহলে প্রসারণ ঘটলে, রুদ্ধতাপ প্রসারণ ঘটলে গ্যাসের টেম্পারেচার কমে যায়, তাই নাম দেওয়া হলো রুদ্ধতাপীয় শীতলীকরণ। ক্লিয়ার? নেক্সট এরপর কন্টিনিউ করছি। যদি গ্যাসের সংকোচন হয়, গ্যাসকে আমরা চাপ দিয়ে সংকুচিত করি, গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করি,
রুদ্ধতাপ সংকোচন যদি ঘটে, সংকোচন মানে আয়তন কমছে, সংকোচন মানে dv টা নেগেটিভ, দ্যাট ইজ dw less than 0, যেহেতু dv less than 0, এক্ষেত্রে কৃতকার্য নেগেটিভ, সুতরাং du greater than 0, অতএব u2 greater than u1। তাহলে রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় গ্যাসের ওপর কার্য করা হয়, সেই কার্যর আভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়ে তার কিছু পরিমাণ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটায়। এবার আভ্যন্তরীণ শক্তি উষ্ণতার অপেক্ষক আমরা জানি, তো আভ্যন্তরীণ শক্তি যদি সিস্টেমে বেড়ে যায় তার মানে তার টেম্পারেচার বাড়ছে, তার মানে গ্যাসটা গরম হয়ে যাবে বা উত্তপ্ত হয়ে যাবে। শীতল থেকে ওটা ছিল তাদের সম্প্রসারণের ক্ষেত্রে শীতল হচ্ছিল, তাহলে এই ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং উষ্ণতা বৃদ্ধি পাবে। কি বললাম? উষ্ণতা বৃদ্ধি পাবে, কারণ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পায়। তার মানে রুদ্ধতাপ সংকোচন হচ্ছে অ্যাডিয়াবেটিক হিটিং বা, সুতরাং এই কারণে এর জন্য রুদ্ধতাপ সংকোচনকে বলা হয় রুদ্ধতাপীয় উষ্ণীকরণ। খুব ইম্পর্টেন্ট, রুদ্ধতাপীয় শীতলীকরণ এবং রুদ্ধতাপীয় উষ্ণীকরণ কি, এটা ব্যাখ্যা 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে যখন আমরা প্রসারিত করব, সেই ক্ষেত্রে গ্যাসের আভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, যার ফলে গ্যাসের উষ্ণতা কমে যাবে। আর রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো গ্যাসকে যখন আমরা সংকোচন করব, সেই ক্ষেত্রে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আভ্যন্তরীণ শক্তি যেহেতু উষ্ণতার অপেক্ষক, সেহেতু গ্যাসটির উষ্ণতাও বৃদ্ধি পাবে এবং গ্যাসটি উত্তপ্ত হয়ে যাবে। তাই এই প্রক্রিয়ার অপর নাম হচ্ছে রুদ্ধতাপীয় উষ্ণীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, ঠিক করে লিখে নেবে তোমরা ব্যাখ্যাগুলো। এরপর চলে আসি আমরা পরবর্তী সমায়তন এবং সংজাত প্রক্রিয়া। নম্বর সমায়তন প্রক্রিয়ার নাম হচ্ছে আইসোকোরিক, CHORIC প্রসেস। আইসোকোরিক প্রসেস, আয়তন স্থির। সমায়তন মানে V কনস্ট্যান্ট, V কনস্ট্যান্ট হলে dV 0, অতএব PdV 0। তার মানে PdV 0 মানে ওয়ার্ক ডান 0। dW 0 হলে dQ ইকুয়ালস টু dV। মানে কি বুঝলাম? সমায়তন প্রবণ একটা প্রক্রিয়ায় ক্ষেত্রে গ্যাস যে পরিমাণ তাপ গ্রহণ করে তা পুরোপুরিভাবে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটায়, কারণ এই ক্ষেত্রে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, dW টা 0 হয়ে যাচ্ছে, তাহলে dQ টা করেসপন্ডিং ইকুয়াল টু du, মানে যতটা। সুতরাং এই প্রক্রিয়ায় সংস্থা কর্তৃক গৃহীত তাপ কি করে? সংস্থা
অবস্থায় শুধুমাত্র আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটায়। এখানে কিন্তু কোনো বাহ্যিক কার্য সম্পাদন হলো না। তাহলে পরিষ্কার লেখাটা আসছে তো? তাহলে এই ক্ষেত্রে যতখানি সিস্টেম তাপ গ্রহণ করলো সেটা পুরোপুরি ভাবে রূপান্তরিত হয়ে গেল আভ্যন্তরীণ শক্তিতে। কোনো বাহ্যিক কার্য সম্পাদিত হবে না, কারণ আয়তন যদি স্থির থাকে সেক্ষেত্রে পিডিভি 0। তো পিডিভি 0 হলে কি হচ্ছে, বাহ্যিক কার্য শূন্য। তাহলে যতখানি তাপ দেবো, 10 ক্যালোরি তাপ দিলাম, সেটাই তার ইন্টারনাল এনার্জি আমার 442 মানে 10 ক্যালোরি কনভার্ট করা এনার্জিতে। ক্যালোরিটাও এনার্জির একক, যদি ওয়ার্কের ইউনিটে নিয়ে যাই 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 10 ক্যালোরি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত, 42 জুল। তাহলে 42 জুল পরিমাণ তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। ঠিক আছে, আমাদের লাস্ট সমচাপ প্রক্রিয়া। আইসোবারিক প্রসেস। সমচাপ মানে পি কনস্ট্যান্ট, ডিপি 0। তাহলে এই ক্ষেত্রে পিটা কনস্ট্যান্ট, ডিপি 0। তো দেখো ডিপি কিন্তু কোথাও নেই, তার মানে ডিপি 0, তার মানে এই কোশ্চেনে যেহেতু ডিপি নেই, পি কনস্ট্যান্ট মানে স্থির চাপে কার্যত পিডিপি। তাহলে এই ক্ষেত্রে ডিকিউটা ডিইউ প্লাস ডিডব্লিউ, মানে সিস্টেম দ্বারা গৃহীত তাপ এর একটা অংশ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে বা বৃদ্ধি করবে, বাইরেটা বাহ্যিক কার্য সম্পাদন করবে। তাহলে সমচাপ প্রক্রিয়ায় সিস্টেম যে পরিমাণে, কথাটা লিখে নেবে, আমি লিখছি না। সমচাপ প্রক্রিয়ায় কোনো গ্যাসীয় সংস্থা যে পরিমাণ তাপ শক্তি কোনো সংস্থাকে দেওয়া হয়, তার একটা অংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করাচ্ছে স্থির চাপে, আর বাকি অংশ বাহ্যিক কার্য সম্পাদন করছে। তাহলে এই হচ্ছে 7টা অনুসিদ্ধান্ত আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পেয়ে থাকি। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক। তো প্রথম সূত্র থেকে বিষয়গুলো শিখলাম, এরপর চলে যাব গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ। গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কাকে বলে আমরা জানি। একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাই আমরা যদি লিখে বলি একক ভরে নরমাল আপেক্ষিক তাপ কাকে বলে। তোমরা ক্লাস 9 এ পড়েছো স্পেসিফিক হিট একক ভরের কোনো পদার্থের, এটাই কিন্তু বেসিক ডেফিনেশন। উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের তাকে ওই পদার্থের উপাদান মানে
পদার্থের উপাদানের উপর নির্ভর করে উপাদানের আপেক্ষিক তাপ বলে। ওকে, এই হলো আপেক্ষিক তাপের সংজ্ঞা, এমনি আপেক্ষিক তাপ। তো গ্যাসের ক্ষেত্রে তো আমরা যেটা জানি সেটা একটু আসি। আমরা জানি Q = ms delta T, mটা ভর, sটা হলো আপেক্ষিক তাপ। তাহলে S = Q/delta T লিখে শুধু T লিখলাম, T এবং সমান 1, মানে একক ভর যদি হয় তাহলে Q/T। তো ডিফারেনশিয়াল ফর্মে S = তাহলে dQdt, S = dQdt। তাই যদি হয়, এবার দেখো গ্যাসের ক্ষেত্রে আমরা জানি আপেক্ষিক তাপ যদি বলি এখন সমষ্ণ প্রক্রিয়া আইসোথার্মাল প্রসেসে গ্যাসের ক্ষেত্রে কি হয়, সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে উষ্ণতার পরিবর্তন 0, dT যদি 0 হয় তাহলে S টা আসছে ইনফাইনাইট। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আপেক্ষিক তাপের মান কত? অসীম। আবার রুদ্ধতাপ প্রক্রিয়া যদি দেখি, সেক্ষেত্রে dQ0 মানে S টা 0। তার মানে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ 0 থেকে অসীম যে কোনো মানেরই হতে পারে। তাহলে 0 থেকে অসীম। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত এলাম, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ শূন্য থেকে অসীম যে কোনো মানের হতে পারে। ক্লিয়ার? তো 0 থেকে অসীম যে কোনো মানের হতে পারে। তো কেন হয়? কারণ কঠিন বা তরলের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের সাথে চাপ আয়তনের পরিবর্তন, চাপের পরিবর্তন তো আমরা হিসেব করি না, আয়তনের করি থাকি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন করলে তার কিছু পরিমাণ তাপ দিলে সেটা যদি শুধু উষ্ণতাই বাড়াবে তা নয়, তার ক্ষেত্রে চাপ আয়তনেরও কিন্তু পরিবর্তন হবে। গ্যাসের ক্ষেত্রে গৃহীত তাপ শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটায় না, চাপ আয়তনেরও পরিবর্তন ঘটায়। আমরা কি জানি, যদি চাপ স্থির রেখে উষ্ণতা বাড়াই তাহলে আয়তন বাড়ে, আবার আয়তন স্থির রেখে চাপ উষ্ণতা বাড়াই তাহলে চাপ বাড়ে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দুটোরই প্রসারণ হবে। তো এই কারণেই গ্যাসের আপেক্ষিক তাপ 0 থেকে অসীম যে কোনো মানের পর্যন্ত হতে পারে। সেই জন্য যখন গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ নির্ণয় করবো তখন একটা করে স্থির রাখতে হবে, দুটো একসঙ্গে ভ্যারি করানো যাবে না। মানে যেহেতু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার সাথে চাপ আয়তনের পরিবর্তনটা খুব বৃহৎ মানের হয়, হিউজ পরিমাণ হয় কঠিন তরলের তুলনায়, তো সেই কারণে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ যখন আমরা নির্ণয় করবো দু রকম, একটা চাপ স্থির রেখে, একটা আয়তন স্থির রেখে। তো যেহেতু গ্যাসের ক্ষেত্রে গৃহীত তাপ উষ্ণতা পরিবর্তনের সাথে চাপ ও আয়তনের পরিবর্তন ঘটায়, দুটোরই পরিবর্তন ঘটাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যখন আপেক্ষিক তাপ নির্ণয় করা হবে তখন চাপ বা আয়তন যে কোনো একটাকে স্থির ধরে করতে হবে, ঘটায়। তাই গ্যাসের আপেক্ষিক তাপ দুটো একসাথে পরিবর্তন করলে ঘটবে না, দুই প্রকার। একটা হচ্ছে চাপ স্থির রেখে স্থির চাপে স্মল সি পি,
যেটা কনস্ট্যান্ট সেটা থাকবে। স্থির চাপে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে সি দিয়ে লিখবো। আর 2 নম্বর হচ্ছে স্থির আয়তন, স্মল সি ভি, সিটা কিন্তু স্মল হবে। এছাড়াও আমরা ক্যাপিটাল সিভি পাবো। ক্যামেরাটা নামাতে হবে মনে হচ্ছে। তাহলে কেন আমাদের দু রকমের হলো? কারণ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার সাথে চাপ আয়তন দুটোরই পরিবর্তন ঘটে, সেই জন্য একবার চাপকে স্থির রেখে করতে হবে, একবার আয়তনকে স্থির রেখে করতে হবে। তাহলে যদি আমরা সিপি বলি, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আপেক্ষিক তাপের মান ইনফাইনাইট, রুদ্ধতাপ প্রক্রিয়ায় হচ্ছে 0। আমরা দুটো প্রক্রিয়ায় করব, যেহেতু অসীম মান এবং শূন্য মান দুটো নিয়ে কাজ করা সমস্যা, তাই বাকি যে দুটো প্রসেস পড়ে আছে সমায়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া। প্রথমটা সমচাপ। তাহলে সমচাপ সিপি, স্মল সিপি, এটা মানে কি? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বা একক পরিমাণ কোনো গ্যাসের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আমাদের তাপের প্রয়োজন হয়, এটা হচ্ছে স্থির চাপ। এটাকে তাহলে লিখবো ডিকিউ ডিটি, এটাকে আমরা ক্যাপিটাল টি লিখবো এখন, এক কনস্ট্যান্ট টি। মনে রাখবো ডিটিটা ক্যাপিটালে লেখাও যায়, স্মলে লেখাও তাই, কিন্তু লেখা উচিত ক্যাপিটালে, সবসময় আমরা ক্যাপিটালে লিখবো। কিন্তু সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তন যা হয়, কেলভিন স্কেলে উষ্ণতার পরিবর্তন তাই হয়। এখানে আমরা তো স্মলে লিখি, স্মল যেহেতু এটা স্মল বলে স্মল লিখলাম। তাহলে একক ভরের ক্ষেত্রে ডিকিউ সমান সিপি ডিটি। তাহলে এম ভরের ক্ষেত্রে কত হবে? এম সিপি ডিটি, সিটা কিন্তু স্মল। তাহলে এক্ষেত্রে ডিকিউ সমান এটা এম সিপি ডিটি। সিপি ইউনিট কি? সিপি ইউনিট হচ্ছে সিজিএস এ যদি বলি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এসআই তে গেলে জুল পার কেজি স্মল সিপি। আবার সিভি সমান, স্মল সিভি সমান ডিকিউ ডিটি একটা কনস্ট্যান্ট ডিগ্রি। তাহলে ডিকিউ এখান থেকে চলে আসছে এম সিভি ডিটি। এবার স্থির আয়তনের ক্ষেত্রে ফার্স্ট ল অনুসারে, যেহেতু স্থির আয়তনে dW equals to 0, কারণ PdV 0, স্থির আয়তন মানে dV 0, অতএব dQ equals to dU। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি dU equals to m CV। আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ক্ষেত্রে m ভর গ্যাসের সিভি মান যদি এত হয়, তাহলে উষ্ণতার ডিটি পরিমাণ পরিবর্তন করলে তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা হবে, এবং সিভির একক এগুলোই হবে সিজিএস এবং এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এরপর তো এই দুটো তো হলো গ্রামে। গ্যাসের ক্ষেত্রে পদার্থের পরিমাণ করি কি দিয়ে? মোল দিয়ে করি, তাই না? তাহলে মোল এককেও একটা সিপি হবে মোলের ক্ষেত্রে। তাহলে মোলার আপেক্ষিক তাপ এবার চলে আসে। এক মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে? এবার গ্যাসের আরো দুটো আপেক্ষিক তাপ হয়, মোলার আপেক্ষিক তাপ। এক নম্বর হলো স্থির চাপে, সেটা হলো ক্যাপিটাল সিপি। এটা রিলেশন কি? এক মোলের ক্ষেত্রে, এক মোল মানে এম গ্রাম, এম মানে আণবিক ভর, তাই হচ্ছে এম ইনটু সি। কি করে এলো? গ্রামকে যদি আমরা মোলে কনভার্ট করতে চাই, তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করছি মানে এটা উপরে চলে যাবে,
মানে আমরা যদি সিজিএস এ বলি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস থেকে কনভার্ট করতে যাচ্ছি ক্যালোরি পার মোলে, তাহলে গ্রামটাকে কনভার্ট করতে হবে মোলে, তাহলে এম দিয়ে ভাগ, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল মানে আমরা জানি ভর বাই আণবিক ভর। তাহলে চিন্তা করে দেখো যখন আমরা কনভার্ট করতে চাইবো মোল থেকে ভর থেকে গ্রাম থেকে মোলে, তখন এম দিয়ে ভাগ, তাহলে গ্রামটা কোথায় আছে পারে আছে, এটা যখন উপরে চলে যাবে তাহলে এম ক্যালোরি পার মোল ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। সেই জন্য ভাগ এম দিয়ে ভাগ করছি মানে যেহেতু এটা বাইতে আছে, বাইতে থাকলে এমটা উপরে চলে গিয়ে এম সিপি হয়ে যাবে। সিমিলারলি এটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক চাপ, আর একটা হচ্ছে সিভি, ক্যাপিটাল সিভি হচ্ছে স্মল এম ইনটু স্মল সি। তাহলে ক্যাপিটাল সিভি মানে হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তার মানে এই হচ্ছে আমাদের একটা সিভি, একটা সিভি, একটা হচ্ছে মোলে, একটা হচ্ছে আমাদের গ্রাম। তাহলে গ্রাম থেকে মোলে কনভার্ট করতে গেলে এমনি মাল্টিপ্লাই করে দিতে হবে সিপি থেকে, সিপি থেকে ক্যাপিটাল সিপিতে আসতে গেলে। তাহলে যদি বলে স্থির চাপে মোলের আপেক্ষিক তাপ কাকে বলে, স্থির চাপে 1 মোল পরিমাণ গ্যাসের উষ্ণতা একক পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ আমাদের তাপের প্রয়োজন, তো তাপটা দেখি। তো এই ক্ষেত্রে ক্যাপিটাল সিপি হবে dq dt at constant। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সুতরাং 1 মোল গ্যাসের ক্ষেত্রে dq সমান cp dt for 1 mole, dq equals to n, খুব ইম্পর্টেন্ট সম্পর্ক dt, প্রচন্ড ইম্পর্টেন্ট সম্পর্ক ফর নিউমেরিক্যাল প্রবলেম। dq সমান n cp dt for n mole, ওকে। আবার cv equals to ক্যাপিটাল cv মানে মোলার dq dt at constant v, এবার স্থির আয়তন dq মানে du, তাহলে du dt constant v। যেহেতু স্থির আয়তনে dq equals to du from first law, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে dq equals to du plus p dv, তাহলে dv যদি 0 হয় স্থির আয়তনে dv 0, তাহলে dq equals to du, তাহলে cv equals to du dt। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো এক মোল গ্যাসের ক্ষেত্রে ফর 1 মোল du আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন cvdt বা cv t2 t1, ওকে। টেম্পারেচার যদি না দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে t2 t1 চলে আসবে। টেম্পারেচারের যদি মানে ভ্যালু দেওয়া থাকে, না দেওয়া থাকে না। আর n মোলের জন্য আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন cvn cv, ওকে, by n cv t2 খুব ইম্পর্টেন্ট রিলেশন, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এটা মনে রাখবে। তাহলে যদি বলে গৃহীত তাপ মানে কি n cp dt,
গৃহীত তাপের একটাই সূত্র এন সিপি ডিটি, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র কি এন সিভি ডিটি। ঠিক আছে, আমাদের এই দুটো মনে রাখতে হবে। এরপর আমরা যেটা করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কাজে লাগিয়ে সিপি এবং সিভির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি, গ্যাসের আপেক্ষিক তাপের সম্পর্ক। ঠিক করে লিখে নেবে। গ্যাসে মোলার আপেক্ষিক তাপের, আমরা মোলারটা প্রথম করি, খুব ইম্পর্টেন্ট অঙ্কের জন্য, প্রমাণের জন্য প্রমাণটা আসে। দেখো স্থির চাপে যেভাবে লিখতে হবে আমি লিখে দিচ্ছি, মোলার আপেক্ষিক তাপ সিটি সমান ডিকিউ ডিটি কনস্ট্যান্ট, এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ CV equals to dV dt, sorry du dt at constant V। তো এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে dq গৃহীত তাপ সমান du প্লাস p। তো তা যদি হয় তাহলে এখানে পেয়েছি dqটা পেয়েছি কত, 1 মোলের ক্ষেত্রে cp dt, du পেয়েছি cv dt। 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোলের জল, এক মোল গ্যাসের দ্বারা গৃহীত তাপ সিপি ডিটি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সিভি ডিটি। ওকে, মানে এই দুটো মান আমরা বসিয়ে দেবো ফার্স্ট লয়ের এক্সপ্রেশনে। তাই যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি সিপি ডিটি ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস পি। ওকে, এবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়ালস টু RT জানি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি স্থির চাপে, তাহলে আমরা যদি এটা V এর সাপেক্ষে বা নরমাল ডিফারেন্সিয়েশন করি পার্শিয়াল, তাহলে RDT এটা স্থির চাপে অবকলন করছে। স্থির চাপে তাহলে লিখতে পারি P ইন্টু ডিভি সমান R ইন্টু ডিভি, ডিফারেন্সিয়েট করলাম দু সাইডে পার্শিয়াল ডিফারেন্সিয়েট, তাহলে P ডিভি কে লিখতে পারি R ডিভি, তাহলে CP মাইনাস CV DT ইকুয়ালস টু RT। আর একটা কথা, প্রমাণটা যদি 3 নম্বরে আসে তাহলে এই সূত্রটার এই PDV প্রমাণটা যেটা করে দিয়েছিলাম সিলিন্ডার নিয়ে, মানে একটা ছবি ছিল দেখো, একটা পিস্টন আছে, পিস্টনটাকে টানা হলো, তার জন্য কার্য হচ্ছে পিডিভি। এই যে প্রমাণটা এটা একটু পরে দেখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুরো নাম্বার দেবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি দু সাইডে কম্পেয়ার করি, এটাকে স্থির চাপে অবকলন করলাম, তোমরা এরকম করতে পারো ভি এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে ডিডিভি অফ দিস ইকুয়ালস টু ডিভি, এটা হলো P ইনটু 1 প্লাস টু R
ডিটি ডিভি, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে পাচ্ছি কত পি ডিভি সমান পাচ্ছি আর ডিটি। ভি এর সাপেক্ষেও করতে পারে, এমনিও করতে পারে, আগের যেটা লিখেছিলাম সেটা করতে পারে। এটা ভি এর সাপেক্ষে করেছি, স্থির চাপে ভি এর সাপেক্ষে অবকলন করে আমরা পেয়েছি পি ডিভি সমান আর ডিটি। তো এই পি ডিভি প্রমাণটা একটু দেখিয়ে দেবে, যদি প্রমাণটা বড় প্রমাণে আসে, 3-এ আসে, 2-এ আসতে দেখাতে হয় না। তাহলে দেখো ডিটিটা ক্যান্সেল করতে পারি, তাহলে সিপি ইকুয়ালস টু সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। পাশে কি লিখতে হবে, যেহেতু ডিটি নট ইকুয়াল টু 0, এটা না লিখলে হবে না। তাহলে দুটি মোলার আপেক্ষিক তাপের অন্তরফল সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানের সমান। সুতরাং এক মোল গ্যাসের ক্ষেত্রে, অতএব এক মোল গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপের অন্তরফল সমান আর। এই তো গেল সিপিসিবির সম্পর্ক। তো এবার এই সিপিসিবির সম্পর্ক, যেটা ক্যাপিটাল সিপিসিবি, মানে স্মল এ কি করে আসা যায় সেগুলো দেখতে হবে। তো বিভিন্ন রূপ অঙ্কের ক্ষেত্রে তোমরা ঠিক করে লিখে নেবে, মুছছি এবার এটা। তো হেডিংটা একই থাকলেও পরবর্তী কন্টিনিউশন এটা প্রমাণ দেয় আমাদের সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, বা প্রমাণ করো গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অন্তরফল সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান। তো প্রমাণটা দেখবে, ভালো করে করবে। তো সিপি মাইনাস সিভি এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, বোঝাতে না, এটা কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। কি কি সূত্র শিখলাম সেগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তো 1 নম্বর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, যেখানে প্রত্যেকটার একক হচ্ছে এসআইতে জুল পার মোল কেলভিন বা আর্ক পার মোল ডিগ্রি সেলসিয়াস। কার্যের এককে থাকলে, শক্তিটা যদি কার্যের এককে থাকে, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। যদি যাই ক্যালোরিতে, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জি। কার্য থেকে জুল ক্যালোরিতে গেলে, জুল থেকে ক্যালোরিতে যেতে গেলে, তাহলে এটা হবে ক্যালোরি পার মোল কেলভিন এসআইতে, আর ক্যালোরি পার মোল ডিগ্রি সেলসিয়াস। দুটো একই মানে, দুটো আলাদা নয়, কারণ সেলসিয়াস স্কেলেও যদি 1 একক পারে, কেলভিন স্কেলেও 1 একক পারে, এটা আমরা জানি। এই দুটোর ক্ষেত্রে কোনো আলাদা নয়। 3 নম্বর যদি যাই স্মল সিপিসিবি, জুল মোল থেকে গ্রামে, এবার এটা মানে কি জানি, m ইনটু স্মল সিপি মাইনাস m ইনটু স্মল সিপি ইকুয়ালস টু r। তাহলে সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু r বাই m, এটাকে বলা হয় স্মল r। ঠিক আছে, তাহলে এর এককটা কি হবে, আমরা m দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হবে জুল এসআইতে পার কেজি কেলভিন, এটা হবে আর সিজিএস হবে 8 পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো স্মল আরটাকে বলা হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক, স্মল আর বাই এমটাকে বলা হয় স্মল আর, এটাকে বলে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ওকে, তো এটা পেলাম। এবার যদি এখানে যাই ক্যালোরিতে, স্মল সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর বাই, এটাকে আমি স্মল আর লিখি, জুল থেকে ক্যালোরিতে গেলে জে দিয়ে ভাগ করতে আর বাই জে। মনে রাখা খুব সহজ, ক্যাপিটাল গুলোর ক্ষেত্রে সব ক্যাপিটাল, স্মল গুলোর ক্ষেত্রে সব স্মল। স্মল সিপি স্মল আর, স্মল সিপি আর বাই জে। তো এটা হয়ে যাবে ক্যালোরি পার কেজি কেলভিন, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো ইউনিটগুলো একটু খেয়াল রাখতে হবে।
কনভার্সনগুলো খেয়াল রাখতে হবে। সব অঙ্কে আপেক্ষিক তাপের একরকম একক নাও থাকতে পারে, সেটা একটু মাথায় আমাদের রাখতে হবে কী করে আমরা হিসাবগুলো করতে পারি। তো এগুলো তো আমরা শিখে নিলাম। এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত। খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে। গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হয় গামা। এর কোনো নাম নেই, শুধু আপেক্ষিক তাপের অনুপাত। কি? গামা সমান স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বাই স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মানে সিপি বাই সিপি, ক্যাপিটাল সিপি বাই ক্যাপিটাল সিপি। তো সিপি মানে আমরা পেয়েছিলাম এক মোলার ক্ষেত্রে কত পেয়েছিলাম, ডিকিউ পেয়েছিলাম। এখন ডিকিউ মানে এক মোলার ক্ষেত্রে সিপি ডিটি, আর ডিইউ পেয়েছিলাম সিপি ডিটি। তার মানে এটাকে আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিইউ। ইউ এর পরিবর্তনের সাথে কিউ এর পরিবর্তনের হার। তো দেখো, তাই যদি হয় আবার সিপি মাইনাস সিবি, এক্ষুনি পেলাম আর, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে বসিয়ে দিই গামা সিবি মাইনাস সিবি, সিবি মানে কত, কোনাকুনি গুণ করলে গামা সিবি সমান হয়, তাহলে সিভির আর একটা সূত্র পেয়ে গেলাম আর বাই গামা মাইনাস 1। খুবই ইম্পর্টেন্ট রিলেশন। এবং তাহলে সিপি কত হবে, সিপি মানে হচ্ছে গামা সিপি, তাহলে গামা আর বাই গামা মাইনাস 1। ওকে, তো গামার মান নির্ণয় করা হয় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়, এক পরমাণু, দুই পরমাণু, ত্রিপরমাণু, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গামাগুলো একটু দেখি কেমন আসে। তো তোমরা ঠিক করে লিখে নেবে। তো এক মোল এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কিউ হয় 3/2 RT। এটা আমরা যখন গ্যাসের গতিতত্ত্ব করব, গ্যাসের গতি, সরি কি বলছি, কিউ আভ্যন্তরীণ শক্তি, মানে গ্যাসের যেটা স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে 3/2 RT। তাহলে সিভি কত হবে, সিভি মানে তো ডিইউ ডিটি, তাহলে এটা কত হবে 3/2 R। তাহলে সিপি কত হবে R প্লাস সিভি মানে R প্লাস 3/2 R, মানে 5/2 R। তাহলে এক পরমাণু গামা এক পরমাণুর ক্ষেত্রে কত হবে, সিপি বাই সিভি মানে 5/2
এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে 5/3 1.67, মানে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা হলো 1.67। দ্বি পরমাণুটা দেখি এবার। এক মোল দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে দ্বিপরমাণু হলে এখানে ছিল কত 3/2, দ্বিপরমাণুর ক্ষেত্রে হবে এটা 5/2। তাহলে সিভি কত হবে 5/2 আর ডিকিউ ডিটি করলে অতএব সিপি হবে, আর যোগ করলে 7/2 আর অতএব গামা হবে 7/5 1.4। তাহলে দেখো গামাটা কিন্তু কমে গেল, তাহলে গামা 2। এইভাবে ত্রিপরমাণু হলে গামা 3 হয় প্রায় 1.3, আর পরমাণুর সংখ্যা যদি বেশি হয় বহু পরমাণু হলে গামা হয় 1.1 less than gamma less than 1.3। বহু পরমাণুর ক্ষেত্রে 1, তার মানে দেখো গামার মানটা কখনো 1 হবে না, গামার মানটা সবসময় 1 এর থেকে বড় হবে, কারণ যেহেতু সিপিটা সবসময় সিপির থেকে বড় হয়। তার মানে গামার মানের সীমা হলো যে গামা এর মানের সীমা 1 less than gamma less than 1 point less than equals to 1.6। তাহলে গামার মান 1 এর থেকে বড় হবে, কিন্তু 1.67 এর সমান বা তার ছোট হবে। এটাই হচ্ছে গামার মানের সীমাস্থ মান, দেখা যাচ্ছে ঠিকঠাক। তো গামার মান দিয়ে আমরা কি করব, কি কাজে লাগবে? তিনটে গুরুত্ব আমাদের মনে রাখতে হবে। গামার মান কি কি কাজে লাগে সেটা আমরা দেখে নেব। এক নম্বর, গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ে গামার মানের গুরুত্ব আছে। গামার মান ছাড়া গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করা যায়। ল্যাপ্লাস, বিজ্ঞানী ল্যাপ্লাস করেছিলেন গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয় গামা প্রয়োজন। কেন প্রয়োজন, সূত্রটা কি আমরা প্রমাণ করব যখন শব্দ করব গ্যাস মাধ্যমে। তার ক্ষেত্রে সূত্র হচ্ছে √, গামা p/ρ। পিটা হলো গ্যাসের চাপ, রোটা হলো গ্যাসের ঘনত্ব, আর গামাটা হচ্ছে সিপি/সিভির অনুপাত। তো গ্যাসের ক্ষেত্রে গামাটা খুবই গুরুত্বপূর্ণ। গামার মান বসিয়ে গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে কাজে লাগে। ফার্স্ট গুরুত্ব তাহলে বুঝতে পারলাম, ভি গ্যাস। গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে গেলে গামার মানটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য গামার মানটা দরকার। মিথেন গ্যাসে কত, কার্বন ডাইঅক্সাইডে কত, হাইড্রোজেনে কত, অক্সিজেনে কত, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কিন্তু গামা বিভিন্ন। পিটা হলো গ্যাসের চাপ, রোটা হলো গ্যাসের ঘনত্ব, গামাটা হলো সিপি/সিভির অনুপাত। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন, তো সেটা থেকে আমরা বুঝতে পারবো। 2 নম্বর, গামা এর মান থেকে পারমাণবিকতা নির্ণয় করা যায়। গামার মান থেকে আমরা বুঝতে পারি কোন গ্যাসটা কত পরমাণু, 1.67 নাকি 1.4 নাকি 1.3 এর কাছাকাছি নাকি 1.1 আর 1.3 এর মাঝামাঝি।
সেটা দেখে আমরা বুঝতে পেরে যাব গামার মানটা কত, সেই দিকে বুঝতে পারবো গ্যাসটা কত পরমাণু, আমরা একটা আইডিয়া করতে পারবো। তাহলে গ্যাসের পারমাণবিকতা বা একটি অণুতে পরমাণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে গামার মানে গুরুত্ব আছে। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রুদ্ধতা প্রক্রিয়া। সম্পর্কটা মনে রাখি, আমরা প্রমাণ করব P ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে দেখা এখানে একটা গামা আছে, তাহলে রুদ্ধতা প্রক্রিয়ায় তাহলে এখানে গামা প্রয়োজন। গামার মান দেওয়া থাকবে, রুদ্ধতা প্রক্রিয়ায় কোনো গ্যাসকে সংকোচন করা হলো, রুদ্ধতা প্রক্রিয়ায় কোনো গ্যাসকে প্রসারণ করা হলো, সেখানে অবশ্যই গামা লাগবে, কারণ রুদ্ধতা প্রক্রিয়ার যে সমীকরণ এটা আমরা প্রমাণ করব, সেই সমীকরণে বা সম্পর্কে অবশ্যই গামা আছে। পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। চাপ আয়তনের সম্পর্কে এছাড়া উষ্ণতা আয়তন উষ্ণতা চাপ প্রত্যেক সম্পর্কেই গামা আছে। তাহলে রুদ্ধতা, তাহলে প্রথম সম্পর্ক, প্রথমটা কি, গ্যাস মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে গেলে গামা লাগবে। 2 নম্বর কি, গ্যাসের পারমাণবিকতা জানতে গেলে গামা লাগবে। 3 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা লাগবে। তাহলে গামার মানটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব কোনো গ্যাস মিশ্রণের ক্ষেত্রে যখন দুটো গ্যাসকে মেশানো হবে সেখানে কিভাবে গামা নির্ণয় করা হয়। তোমরা লিখবে ঠিক করে। যখন দুটো গ্যাসকে মিশ্রিত করা হবে তার ক্ষেত্রে গামা কি করে আমরা নির্ণয় করব। ধরো কিছু পরিমাণ গ্যাস মিশ্রণকে কিছু পরিমাণ তাপ দেওয়া হলো। একটা মিশ্রণ আছে, গ্যাস মিশ্রণের গামা এর মান ধরো দুটো গ্যাস আছে, একটা হচ্ছে N1 মোল, এটার গামা হলো গামা 1, আর একটা গ্যাস আছে N2 মোল, এর গামা হলো গামা 2। এই দুটো গ্যাসকে যদি মেশানো হয় তাহলে মিশ্রণের গামা কত হবে। তো কিছু পরিমাণ তাপ দেওয়া হলো, তাহলে তার মোট এর ক্ষেত্রে ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে মিশ্রণে ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে প্রথম গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এর সিভি হচ্ছে CV1, এর সিভি হলো CV2, তাহলে কত হবে, ডিইউ হবে প্রথমটার ক্ষেত্রে N1 CV1 DT, দ্বিতীয়টার হবে প্লাস N2 CV2 DT। এবার যেহেতু টোটালটা হিসাব করছি, মিশ্রণের সিভি যদি মনে করি তাহলে মিশ্রণের সিভি কে লিখতে পারি সমান N1 প্লাস N2 সিভি। তাহলে মিশ্রণের সিভি পেয়ে গেলাম, সিভি মিক্সচার N1 সিভি প্লাস N2 সিভি বাই N1 প্লাস N2। তাহলে গ্যাস মিশ্রণের গ্যাসটা যখন মিশ্রণ হবে তার সিভি মানটা কত হবে, N1 সিভি প্লাস N2 সিভি
বাই n1 প্লাস n2। তাহলে তার সিপিটা কত হবে? অতএব সিপি মিক্সচার আর যোগ করে দিতে হবে। তাহলে n1 cv1 প্লাস r প্লাস n2 cv2 প্লাস r বাই n1 প্লাস n2। তাহলে এটা কত চলে এলো? n1 cp প্রথমটার cp1 প্লাস n2 cp2 বাই n1 প্লাস n2। তাহলে মিশ্রণের সিপি পেলাম, মিশ্রণের সিপি পেলাম, তাহলে এটা হচ্ছে সিপি মিক্স। তাহলে মিশ্রণের গামা গামা মিক্সচার এটাকে এটা দিয়ে ভাগ করলে আসতে থাকো n1 cp1 প্লাস n2 cp2 বাই n1 cv1 প্লাস n2 cp2। তাহলে এটাই হচ্ছে মিশ্রণ বা গ্যাস মিক্সচারের ক্ষেত্রে 3টে গ্যাস 4টে গ্যাস 5টা গ্যাস যাই থাক না কেন তার ক্ষেত্রে পরপর যোগ করতে হবে। তাহলে মিশ্রণের সিপি বার করতে হবে, মিশ্রণের সিভি বার করতে হবে, করে সেখান থেকে আমরা মিশ্রণের গামার মানটা নির্ণয় করে ফেলতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, শুধুমাত্র বোর্ড নয়, আমাদের বিভিন্ন যে পরীক্ষা জেই এবং নিটের জন্য সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা প্রথম সূত্রের অনুসিদ্ধান্তগুলো পড়ে নিলাম। আইসোলেটেড সিস্টেম, ফ্রি এক্সপানশন, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেস, এই যে 7টা প্রসেস এবং সাইক্লিক প্রসেস, এই 7খানা প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি কি সিদ্ধান্ত আসা যায় অনুসিদ্ধান্ত পেলাম। তারপরে শিখলাম এই চ্যাপ্টারের খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গ্যাসের আপেক্ষিক তাপ। গ্যাসের আপেক্ষিক তাপ একটা হচ্ছে নর্মাল আপেক্ষিক তাপ, যেটা গ্রামের ক্ষেত্রে বা কেজির ক্ষেত্রে। একটা দেখলাম মোলার আপেক্ষিক তাপ, যেটা মোল এককে। তাদের সম্পর্ক শিখলাম এবং দেখলাম মোলার আপেক্ষিক তাপ দুটোর মধ্যে অন্তর্ফল কত হবে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান, এবং সেখান থেকে বিভিন্ন সূত্রগুলো বা রূপগুলো শিখলাম। তাপের এককে কি হয়, কার্যের এককে কি হয়, মোলে কি হয়, গ্রামে কি হয়, কেজিতে কি হয়, এগুলো শিখলাম। তারপর শিখে নিলাম কোনো গ্যাসের ক্ষেত্রে গামাটা কি, সিপি এবং সিপির অনুপাত, সেটা কি কি কাজে লাগে। শব্দের বেগ নির্ণয়, পারমাণবিকতা এবং রূপদান প্রক্রিয়া, এই 3টার ক্ষেত্রে কাজে লাগে দেখলাম। এবং গামার বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে পরমাণু মানে এক পরমাণু, 2 পরমাণু, বহু পরমাণু, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গামা কত হয় এবং তার মানটা কত শিখে নিয়ে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে কী হয় সেটা দেখে নিলাম। তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, তোমরা ভালো করে পড়ে ঠিক করে লিখে নেবে। আর পুজো ভালো করে সবাই কাটাও, আনন্দ করো। এবার বাড়িতে বসে আমাদের পুজো কাটাতে হবে টিভিতে দেখে, তো যতটা সম্ভব ভিড় এড়ানোর চেষ্টা করবে, সাবধানে থাকবে, কারণ খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবাই সাবধানে থাকবে এবং ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও, অল্প অল্প করে নেবে, যেগুলো করিয়ে দেবো তার সঙ্গে পুজোর আনন্দ করবে। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি। আবার নেক্সট দিন আমি তাপগতিবিদ্যা এখনও বাকি আছে, আশা করি সামনের ভিডিওতে শেষ করতে পারবো, না পারলে তারপরে ভিডিও কন্টিনিউশন হবে, অঙ্ক করাতে হবে, অনেক কিছু কাজ আছে। তোমরা ভালো করে পড়ো এবং বিষয়গুলো ভালো করে দেখে নাও, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে, ভালো লাগলেও জানাবে কেমন লেগেছে টপিকগুলো, আর বুঝতে না পারলে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি। আর সামনের দিন নতুন টপিক নিয়ে আমি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো এবং আনন্দ করে পুজো কাটাও, এই বলে শেষ করো।